শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গতিবিদ্যার লেকচার নাম্বার 3। আজকে টপিক হচ্ছে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কৌণিক অংশ। তো কৌণিক অংশটুকু আমরা 2 দিনে শেষ করব। আমাদের আজকে হচ্ছে পার্ট 1, ঠিক আছে? তো আজকে আমরা দেখব কৌণিক অংশের ইকুয়েশনগুলো এবং এখান থেকে কয়েকটা গাণিতিক প্রবলেম। ওকে, তো দেখো যে কোন বস্তু যদি r ব্যাসার্ধের বৃত্তাকার পথে, মনে করো যে a বিন্দু থেকে t সময় পরে সেটা p বিন্দুতে আসলো, তার অবস্থানটা হচ্ছে কোন বিন্দু? p বিন্দু। তাহলে আমরা দেখি AP কে আমরা বলতে পারি কি বৃত্তচাপ S, এবং এই ব্যাসার্ধ যতটুকু সরে যায় তাকে আমরা বলেছি কি থিটা। তো কৌণিক সরণ, এই থিটাটাকে আমরা বলি কি কৌণিক সরণ। তাহলে এখানে থিটা হচ্ছে কৌণিক সরণ। এখন দেখো যে S ইকুয়াল টু আমরা জানি r থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত? S বাই r। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে S বাই r। এখান থেকে কৌণিক সরণের সংজ্ঞা আমরা বলতে পারি যে ব্যাসার্ধ ভেক্টর যতটুকু সরে যায় সেটা হচ্ছে কি কৌণিক সরণ। আবার দেখো কৌণিক বেগ, তাহলে থিটা হচ্ছে কৌণিক সরণ। আবার যদি আমরা কৌণিক বেগ বের করতে চাই, কৌণিক বেগ, তাহলে দেখো যে ওমেগা, কৌণিক বেগকে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা, আর রৈখিক বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। তাহলে রৈখিক বেগ হচ্ছে ভি, রৈখিক সরণ হচ্ছে এস, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক সরণ হচ্ছে থিটা। তাহলে রৈখিকের জন্য যেটা ভি, কৌণিকের জন্য ওমেগা, রৈখিকের জন্য যেটা এস, কৌণিকের জন্য সেটা হলো থিটা। এটা একটু মনে রাখবা। এখন দেখো যে কৌণিক বেগ, তাহলে কি করতে হবে? সরণ থিটা, কৌণিক সরণকে কি দ্বারা ভাগ করতে হবে? সময় দ্বারা। কি দ্বারা? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। এখন দেখো যে এখানে থিটা ইকুয়াল টু s বাই r, এখানে থিটা ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। তাহলে এই দুটোকে একত্র করলে কি লেখা যায়? যে s বাই r ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো যে s বাই t ইকুয়াল টু হচ্ছে ওমেগা r। তো একটু খেয়াল করে দেখো যে s বাই t মানে কিন্তু হচ্ছে বেগ v, এটা আমরা জানতাম। তাহলে v ইকুয়াল টু আমরা কিন্তু পেয়ে গেছি অ্যাকচুয়ালি, কত পেলাম? ওমেগা। তো এখান থেকে আমরা ওমেগার মানটা বের করতে পারি যে ওমেগা ইকুয়াল টু কত? v বাই r। নিশ্চয়ই লেখা যায়। তাহলে দেখো ওমেগার অলরেডি আমরা দুটো ইকুয়েশন পেয়েছি, যে ওমেগা ইকুয়াল টু থিটা বাই t, আবার ওমেগা ইকুয়াল টু হচ্ছে v বাই r। এখন খেয়াল করে দেখো যে কোন একটা বস্তু বৃত্তাকার পথে a বিন্দু থেকে পুরো বৃত্তাকার পথ ঘুরে যদি আবার a বিন্দুতে আসে, তাহলে এই টোটাল সময়টাকে আমরা বলছি বড় টি বা পর্যায়কাল। নিক্ষিপ্ত বস্তুর জন্য টি এর পরিচয় কি ধরেছিলাম আমরা? বিচরণকাল। তো একটা পয়েন্ট থেকে বৃত্তাকার পথে যদি আবার সেই পয়েন্টে আসে, তাহলে এই টিটাকে আমরা বলবো কি পর্যায়কাল। তাহলে দেখো যে এ বিন্দু থেকে যদি এ বিন্দুতে আসে, তাহলে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থিটার মান। দেখো যে এ বিন্দু থেকে যদি এই বরাবর আসতো, তাহলে থিটার মান হতো 90 ডিগ্রি। যদি এই বরাবর আসতো, তাহলে থিটার মান হতো 120 ডিগ্রি, 180 ডিগ্রি। এ বরাবর আসলে কত হতো? 270 ডিগ্রি। আবার এই বিন্দুতে আসছে, তাহলে এই থিটার মানটা কত? থিটার মানটা হচ্ছে 2 পাই। ওকে, এখন খেয়াল করো যে এই যে থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি ওমেগা ইকুয়াল টু পেয়েছি থিটা বাই টি। এই থিটা বাই টি, এখানে যদি আমরা থিটার মানটা 2 পাই বসাই, তখন কিন্তু সময়টা অবশ্যই বড় টি, কারণ এর পর্যায়কালেই কিন্তু থিটা কোণ উৎপন্ন বা 2 পাই কোণ উৎপন্ন হয়েছে। তখন টি এর মানটা আমরা বসাবো কত? বড় টি। তাহলে ওমেগার মান আমরা কত পেলাম? 2 পাই বাই বড় টি, যেখানে টিটা হচ্ছে কি পর্যায়কাল। এখন দেখো যে এখানে 1 বাই পর্যায়কাল, 1 বাই পর্যায়কাল মানে হচ্ছে কিন্তু কম্পাঙ্ক, একে আমরা n দ্বারা প্রকাশ করছি, সেটাকে আমরা বলছি কি কম্পাঙ্ক। তাহলে দেখো যে এখানে 1 বাই টি আছে, তাহলে তার পরিবর্তে আমরা n লিখতে পারি। তাহলে ওমেগা ইকুয়াল টু হবে কত? 2 পাই ছোট n। এই nটা কি কম্পাঙ্ক। আবার দেখো যে n কম্পাঙ্ক ইকুয়াল টু আমরা জানি যে ঘূর্ণন সংখ্যা বা পাক সংখ্যাকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই? কম্পাঙ্ক পাই। তো এখানে nটা হচ্ছে কি যে পাক সংখ্যা বা ঘূর্ণন সংখ্যা। ওকে, আর টিটা হচ্ছে কি সময়। তাহলে আমরা ওমেগা ইকুয়াল টু লিখতে পারি যে 2 পাই বড় n বাই টি, যেখানে nটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা বা পাক সংখ্যা। এখন দেখো যদি ক্রস গুণ করি, তাহলে ওমেগা টি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 2 পাই n। ওকে, তো ওমেগা টি এর মান কিন্তু আমরা জানি। ওমেগা টি এর মান দেখো যে ওমেগা টি এর মানটা হচ্ছে থিটা।
তাহলে আমরা বলতে পারি যে থিটা ইকুয়াল টু 2 পাই n। তাহলে কোনো বস্তু যদি আমাদের কৌণিক সরণ থিটার মান বের করতে বলে এবং n এর মান পাক সংখ্যা দেওয়া থাকে, তাহলে থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো কত? 2 পাই n। সাপোজ একটা ফ্যান মনে করো 20 পাক ঘুরতেছে, তখন তার সরণ কৌণিক সরণটা কত হবে? এগুলো আমরা এখান থেকে বের করতে পারবো। এখন দেখো যে রৈখিক এবং কৌণিকের জন্য কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। রৈখিক এবং কৌণিকের জন্য, যে রৈখিক আর এটা হচ্ছে কৌণিক। এখন দেখো রৈখিকের জন্য আদিবেগকে আমরা প্রকাশ করি ভি নট দ্বারা, তাহলে কৌণিকের জন্য কত হবে? ওমেগা নট। রৈখিকের জন্য শেষ বেগকে আমরা প্রকাশ করি ভি দ্বারা, এখানে ভি নট বা ইউ দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে আমরা প্রকাশ করব কি দ্বারা? ওমেগা দ্বারা। এখন দেখো যে রৈখিকের জন্য আমরা সরলকে প্রকাশ করেছিলাম এস দ্বারা, তাহলে কৌণিকের জন্য কত দ্বারা প্রকাশ করেছি? থিটা দ্বারা। এখন রৈখিকের জন্য ত্বরণ যদি আমরা এ ধরি, তাহলে কৌণিকের জন্য আমরা ধরতে পারি এ বা আলফা, যে কোনো একটা ধরা যায়, আমরা আলফা ধরবো আর কি। এখন দেখো রৈখিকের জন্য যদি সময় টি ধরি, কৌণিকের জন্য সময়টা আমরা টি ধরতে পারি। তারপর তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন খেয়াল করো যে গতির প্রথম সমীকরণ s ইকুয়াল টু, গতির প্রথম সমীকরণ v সমান u প্লাস at, তাহলে এটা হচ্ছে কার জন্য? রৈখিকের জন্য। তাহলে কৌণিকের জন্য কি হবে একটু দেখো, যে v এর পরিবর্তে আমরা কত বসাবো? ওমেগা। তাহলে ওমেগা ইকুয়াল টু u, u এর পরিবর্তে কত বসাবো? ওমেগা নট, প্লাস ত্বরণ আছে, ত্বরণের পরিবর্তে কি বসাবো? আলফা। টি আছে, টি বসালাম। তাহলে দেখো যে রৈখিকের জন্য v সমান u প্লাস at, কৌণিকের জন্য হবে ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। এখন দ্বিতীয় ইকুয়েশন দেখো, যে দ্বিতীয় সমীকরণ ছিল যে s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। তাহলে কৌণিকের জন্য নিশ্চয়ই কি হবে? থিটা ইকুয়াল টু ওমেগা নট প্লাস ওমেগা বাই 2 ইনটু t। তাহলে দেখো u এর পরিবর্তে আমরা বসিয়েছি ওমেগা নট, এটা ছিল u, এখানে হবে কৌণিকের জন্য ওমেগা নট, এখানে হবে v, তাহলে v এর জন্য কি হবে? ওমেগা, তারপর t বসিয়েছি। এবার 3 নম্বর ইকুয়েশন ছিল দেখো যে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এর জন্য আমরা কি লিখতে পারি? থিটা, s এর পরিবর্তে থিটা, তাহলে ওমেগা নট t প্লাস হাফ আলফা t স্কয়ার, নিশ্চয়ই আমরা লিখতে পারি। ওকে, এবার খেয়াল করে দেখো যে 4 নম্বর সমীকরণ ছিল যে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে আমরা কি লিখতে পারি? যে ওমেগা স্কয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কয়ার প্লাস 2 আলফা পরিবর্তে এর পরিবর্তে আলফা, আর s এর পরিবর্তে আমরা কি লিখব? থিটা। ওকে, তাহলে দেখো যে আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ইকুয়েশন পেয়েছি। এখানে চারটার জন্য আমরা, এই রৈখিকের জন্য চারটা, কৌণিকের জন্য আমরা চারটা সেম ইকুয়েশন পেয়েছি। এবার দেখো যে আমরা টোটাল কতগুলো ইকুয়েশন পেলাম, এটার উপর আমি একটু ডানে লিখে রাখি। একটু খেয়াল করো যে ওমেগার ইকুয়েশন আমরা পেয়েছি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে থিটা বাই টি। তাহলে ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি। দ্বিতীয় ইকুয়েশন আমরা পেয়েছি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তারপরে আমরা ইকুয়েশন পেয়েছি ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই বড় টি। তারপরে দেখো যে ওমেগা ইকুয়াল টু আমরা পেয়েছি ওমেগা ইকুয়াল টু 2 পাই ছোট n। তারপরে দেখো আমরা পেয়েছি যে ওমেগা ইকুয়াল টু 2 পাই ঘূর্ণন সংখ্যা বা পাক সংখ্যা বাই সময়। তাহলে এগুলো আমরা পেয়েছি কি? ওমেগা ইকুয়েশন। তারপরে দেখো আরেকটা ইকুয়েশন কিন্তু গতি সমীকরণ থেকে পেলাম, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট প্লাস আলফা টি। তারপরে দেখো এখানে একটা সমীকরণ আমরা পেয়েছি যে থিটা ইকুয়াল টু, তারপরে এখানে একটা ইকুয়েশন পেয়েছি 3 নম্বর সমীকরণ, তারপরে 4 নম্বরে একটা সমীকরণ আমরা পেয়েছি। তাহলে এখানে মোটামুটি হচ্ছে 5 6, এখানে দেখো 9 নম্বর একটা ইকুয়েশন পেয়েছি। আর কয়েকটা ইকুয়েশন আমরা পেয়েছি দেখো এখানে থিটা ইকুয়াল টু 2 পাই n, থিটা ইকুয়াল টু 2 পাই n। আবার দেখো এখানে আমরা থিটা ইকুয়াল টু পেয়েছি ওমেগা টি, থিটা ইকুয়াল টু ওমেগা টি। আবার দেখো আমরা থিটা ইকুয়াল টু পেয়েছি s বাই r, s বাই। তো মোটামুটি এই ইকুয়েশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। 10
তাহলে এই মোটামুটি এই ইকুয়েশন গুলো এখান থেকে দেখো আবার থিটার মান আমরা বের করতে পারি। তো থিটা ইকুয়াল টু কত হবে, যে এখানে ওমেগা নট স্কয়ার কে যদি এদিকে নিয়ে নিয়ে আবার 2 আলফা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা আরেকটা সমীকরণ পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি যে থিটা ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা নট স্কয়ার বাই 2 আলফা। ওকে, বা এখান থেকে ত্বরণের মান আমরা বের করতে পারি যে আলফা ইকুয়াল টু ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা নট স্কয়ার বাই 2 থিটা। তাহলে দেখো যে আমরা এই কৌণিক অংশে মোটামুটি এই ইকুয়েশনগুলো পেলাম। এখন আমরা কয়েকটা গাণিতিক প্রবলেম একটু দেখে নিই। যে মনে করো যে একটা ঘড়ির মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এবং ঘন্টার কাঁটা। তো একটু খেয়াল করো যে একটা সেকেন্ডের কাঁটা আমরা চিন্তা করতেছি। এই সেকেন্ডের কাঁটা